মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে আপনারা দয়া করে বাঁচান। আমি এই পৃথিবী থেকে এত তাড়াতাড়ি বিদায় নিতে চাই না। আমার চরম ভুল হয়ে গেছে। আমাকে শুধু জীবনটা ভিক্ষা দিন, আমি সব সত্যি ফাঁস করে দেব। হ্যাঁ দর্শক, দীর্ঘ ৩০টি বছর ধরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে খলনায়ক আশরাফুল হক ওরফে ডন আজ জেলের চার দেয়ালের ভেতর ঠিক কতটা অসহায়, কতটা দিশেহারা এবং মৃত্যুর ভয়ে কতটা আতঙ্কিত তার এক চরম নজির প্রকাশ্যে এসেছে। ৯০ দশকের কোটি তরুণের স্বপ্নের রাজপুত্র অমর চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় ৩ দশক পর অবশেষে আইনের শক্ত জালে বন্দী ডন। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়ার পর রিমান্ডের কড়া জিজ্ঞাসাবাদে এবার আর কোনো পার পাওয়ার উপায় নেই বুঝতে পেরে সে বেছে নিয়েছে বাঁচার এক চরম নাটকীয় পথ। চারদিকে যখন তার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোটা দেশ উত্তাল, ঠিক সেই মুহূর্তে জেলের ভেতর থেকে সরাসরি সরকার প্রধান তারেক রহমানের কাছে এক গোপন ফোন আলাপের মাধ্যমে ডুকরে কেঁদে ওঠার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া সেই কথিত অডিও বা ফোন আলাপের দাবিতে ডন কেঁদে কেঁদে কি এমন অনুরোধ করেছে, নিজেকে বাঁচাতে সে কাদের ওপর পুরো দোষ চাপানোর চেষ্টা করল, আর সরকার প্রধান তারেক রহমানই বা ওপাশ থেকে তাকে কি চরম কড়া জবাব ফিরিয়ে দিলেন। জেলের ভেতরের সে চাঞ্চল্যকর ফোন আলাপের ইনসাইড স্টোরি, সামিরা ও লুসির বিরুদ্ধে ডনের বিস্ফোরক তথ্য এবং সালমান শাহের মৃত্যুর চূড়ান্ত বিচার প্রক্রিয়ায় সমস্ত অজানা সমীকরণ জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্বাগতম আপনাদের সবার প্রিয় প্ল্যাটফর্ম বাংলা ভাইরাল 24-এ। দেশ, রাজনীতি ও বিনোদনের এক্সক্লুসিভ ভেতরের খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ঘটনার শুরু গত ৯ আগস্টের এক শ্বাসরুদ্ধকর রাতে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে নির্দোষ দাবি করে আসা ডন পরিস্থিতি বেগতিক দেখে ওমরাহ পালনের নাম করে সুকৌশলে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিল। কিন্তু নতুন বাংলাদেশের কঠোর নজরদারির মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা ৬ ঘন্টার এক টানটান উত্তেজনাকর অভিযানের পর ইমিগ্রেশন কাউন্টার থেকেই তাকে পাকড়াও করে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থেকে গ্রেফতারের পর ডনকে যখন রিমান্ডে নেওয়া হয় এবং একের পর এক তথ্য ও নথিপত্র তার সামনে হাজির করা হয়, তখন তার এতদিনের সাধু সাজার মুখোশ এক নিমেষে খসে পড়ে। সে বুঝতে পারে অতীতে তাকে বাঁচিয়ে দেওয়া সেই রাজনৈতিক গডফাদাররা আর নেই। আইনের হাত থেকে বাঁচার মতো কোনো খুঁটির জোরও তার আর অবশিষ্ট নেই। আর ঠিক তখনই জেলের ভেতর চরম মানসিক চাপে ভেঙে পড়ে ডন কোনো এক বিশেষ প্রক্রিয়ায় বর্তমান সরকার প্রধান তারেক রহমানের সাথে সরাসরি যোগাযোগের এক মরিয়া চেষ্টা চালায়। টেলিফোনের ওপাশে দেশের শীর্ষ নেতৃত্বের কণ্ঠস্বর শোনা মাত্রই এক সময়ের এই দাপুটে খলনায়ক হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্নায় ভেঙে পড়ে। কথিত সেই ফোন আলাপে ডন অত্যন্ত কাঁপা কাঁপা করুণ ও ভয় মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে দয়া করে রক্ষা করুন। আমি তখন বয়সের মোহে সামান্য কিছু টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। সালমান আমার নিজের আপন ভাইয়ের মতো ছিল। আমরা একসাথে খেয়েছি, একই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, দিনের পর দিন শুটিং করেছি। কিন্তু সেদিনের সেই কাল রাতে পরিস্থিতি সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ডন কান্নায় বুক ভাসিয়ে আরও দাবি করে, সামিরা এবং তার মা লুসি ১২ লাখ টাকার যে আর্থিক প্রলোভন ও ফাঁদ পেতেছিল, আমি এক দুর্বল মুহূর্তে সেই ফাঁদে পা দিয়েছিলাম। এছাড়া তখনকার অন্ধকার জগতের প্রভাবশালী এক ব্যক্তি আমাদের উপর এমন মানসিক ও পারিপার্শ্বিক চাপ তৈরি করেছিলেন যে পেছানোর আর কোনো রাস্তা ছিল না। আমি শুধু তাদের হুকুম পালন করতে বাধ্য হয়েছিলাম। আসল চক্রান্তের নীল নকশা তৈরি করেছিল সামিরা আর তার পরিবার। আমাকে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে সারা জীবন জেলের ভেতর পচে মরতে দিন, কিন্তু দয়া করে ফাঁসির দড়িতে ঝোলাবেন না। আমাকে জীবন ভিক্ষা দিন, আমি বাকি সব রাঘব বোয়ালের মুখোশ খুলে দেব। ডন বারবার নিজেকে কেবল একটি
ব্যবহৃত দাবার গুটি হিসেবে প্রমাণ করার চেষ্টা চালায়। সে বোঝাতে চায় যে সে মূল খুনি নয়, বরং তাকে পরিস্থিতির শিকার বানিয়ে সামনে রাখা হয়েছিল। এমনকি সে তার পরিবার, তার সন্তানদের অসহায়ত্বের কথা তুলে ধরে সরকার প্রধানের মানবিক আবেগকে নাড়া দেওয়ার সব ধরনের চেষ্টা করে। কিন্তু দর্শক, ডন হয়তো ভুলে গিয়েছিল যে গত 30টি বছর ধরে এক অসহায় মা নীলা চৌধুরী তার বুকের মানিককে হারিয়ে আদালতের বারান্দায় বারান্দায় চোখের জল ফেলেছেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজপথে দাঁড়িয়ে সালমান হত্যার বিচারের দাবি জানিয়েছেন। সেই মায়ের 30 বছরের দীর্ঘশ্বাস ও কান্নার কাছে ডনের এই কয়েক মিনিটের অশ্রুপাত যে কতটা ভিত্তিহীন তা বুঝতে কারোর বাকি নেই। সূত্রের দাবি, টেলিফোনের অপর প্রান্তে থাকা সরকার প্রধান তারেক রহমান ডনের কোনো আবেগঘন কথাতেই বিন্দুমাত্র প্রভাবিত হননি, বরং তিনি অত্যন্ত শান্ত, দৃঢ় ও কঠোর ভাষায় ডনকে তার অবস্থান স্পষ্ট করে দেন। সরকার প্রধান সাফ জানিয়ে দেন, আপনার এই অনুশোচনা আর কান্না 30 বছর আগেই হওয়া উচিত ছিল। তখন তো আপনার চোখে এক ফোঁটা পানিও দেখা যায়নি, বরং আপনারা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে আনন্দ প্রকাশ করেছিলেন। এই বাংলাদেশি আইনের ঊর্ধ্বে কেউ নয়। পরম বন্ধুর পিঠে যারা এভাবে ছুরি মারতে পারে তাদের জন্য কোনো বিশেষ ক্ষমা বা সহানুভূতি থাকতে পারে না। আইন সম্পূর্ণ স্বাধীনভাবে তার নিজের গতিতে চলবে এবং অপরাধী যেই হোক, অপরাধের মাত্রা অনুযায়ী তাকে তার পাওনা শাস্তি পেতেই হবে। তারেক রহমানের এই স্পষ্ট অবস্থানের পর ডন বুঝতে পারে কোনো নাটক বা কান্নাকাটি দিয়ে এবার আর পার পাওয়ার সুযোগ নেই। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় চলচ্চিত্রের ইতিহাস চিরতরে বদলে গিয়েছিল। সালমান শাহের সেই রহস্যজনক মৃত্যু গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। একের পর এক তদন্ত কমিটি, পিবিআই বা সিআইডির রিপোর্ট, কোনো কিছুই কিন্তু কোটি ভক্তের মন থেকে সন্দেহের কালো মেঘ সরাতে পারেনি। আজ যখন ডনের মতো মূল অভিযুক্তরা আইনের জালে আটকা পড়ছে এবং জেলের ভেতর থেকে এই ধরনের ফোনালাপ ও কান্নার তথ্য সামনে আসছে, তখন সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দর্শকদের স্পষ্ট কথা, ডনের এই কান্না কোনো অনুশোচনার কান্না নয়, এটি স্রেফ ফাঁসির ভয় আর নিজের চামড়া বাঁচানোর নিদারুণ এক কৌশল। যে মানুষটি সালমান শাহের মতো প্রতিভাকে অকালে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্তে জড়িয়েছিল, যার জন্য একটি সম্ভাবনাময় অধ্যায় ধ্বংস হয়ে গেল, তাকে কোনো ছাড় দেওয়া হলে তা হবে ন্যায় বিচারের সাথে এক চরম প্রহসন। এখন প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ডনের জবানবন্দিতে উঠে আসা বাকি অভিযুক্ত, বিশেষ করে দেশের বাইরে বা আত্মগোপনে থাকা সামিরা ও লুসিকে অবিলম্বে আইনের আওতায় এনে আদালতের মুখোমুখি করা। দর্শক, ডনের এই কথিত ফোনালাপ, কান্নায় ভেঙে পড়ে জীবন ভিক্ষা চাওয়া এবং সামিরা লুসিকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করার পুরো বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার কি মনে হয়, ডন আসলেই নিছক পরিস্থিতির শিকার ছিল, নাকি ফাঁসির হাত থেকে বাঁচতেই আজ সে সব দোষ অন্যদের ওপর চাপিয়ে সাধু সাজার চেষ্টা করছে? সালমান শাহের এই ঐতিহাসিক হত্যাকাণ্ডের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে আপনার মতামত কি? আপনার অত্যন্ত সুচিন্তিত ও মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং সালমান শাহের সমস্ত ভক্তদের মাঝে সত্য ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ঢালিউড, জাতীয় রাজনীতি ও সমসাময়িক সব চাঞ্চল্যকর ইনসাইড স্টোরি সবার আগে পেতে চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভাইরাল 24-এ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।